আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের বিসিএস প্রিলিমিনারি সম্ভবত এপ্রিল কিংবা মে মাসে অনুষ্ঠিত হওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। তো এখন ফেব্রুয়ারি মাসের এই যে 15টা দিন আছে, আর মার্চ মাস যে আপনারা পুরোটা পাবেন, এই 1.5 মাস কিন্তু আপনাদের সবচেয়ে ভাইটাল মোমেন্ট। এই 1.5 মাসটাকে আপনারা বলতে পারেন যে আপনাদের প্রিলিমিনারিতে পাশ করার ট্রাম্প কার্ড। আপনারা আগে যে যাই করেছেন না কেন, পরে কি হবে সেটাও কোনো ম্যাটার না। এই 1.5 মাসকে আপনাদেরকে ব্যবহার করতে হবে একেবারেই প্রপারলি। তো এই 1.5 মাসের প্রিপারেশনটা আপনাকে মাসের প্রিপারেশনে আপনি অ্যাসিওর হবেন যে আপনি আসলে কি প্রিলিমিনারিটা পাশ করবেন নাকি করবেন না। তো আগে যা হয়েছে, যা করেছেন সেগুলো সব ভুলে গিয়ে এই 1.5 মাসটাকে টার্গেট করে আপনি একটা প্ল্যান করে ফেলেন। সেক্ষেত্রে অবশ্যই সবার আগে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনারা এই যতখানি সময় পেয়েছেন কিছু না কিছু কিন্তু আপনারা পড়েছেন। অন্তত একবার হয়তো বা আপনার যে গাইড বইগুলো আছে সেগুলো হয়তো একবার রিডিং দিয়েছেন, জব সলিউশনটা হয়তো পাতাগুলো উল্টিয়েছেন, ডাইজেস্ট হয়তো একটা কিনে ফেলেছেন। যারা এগুলো করেছেন তারা, আর যাদের মোটামুটি বেসিকটা এখন ভালো আছে, তারা কিন্তু এই সময়টাতে শুধু ডাইজেস্ট পড়তে পারেন। যে মোটামুটি আপনার গুছানো যদি প্রিপারেশন থাকে, ডাইজেস্টটা থেকে সেগুলো ঝালাই করে ফেলতে পারেন, আর পাশাপাশি এগুলো দেখতে পারেন। আর যারা এখানে একেবারে কোনো কিছুই আগে পড়েন নাই বা একেবারে যা পড়েছেন সেটা না পড়ার মতোই, তাদের জন্য আসলে এই মাসটাতে আপনারা অ্যাসিওর করেন যে আপনি টিকবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি আপনার একেবারে তেমন কোনো পড়া হয় নাই, তাহলে 10 ঘন্টার পরিবর্তে আপনি এখানে 15 ঘন্টা পড়বেন, এরকম একটা রুটিন সাজিয়ে ফেলেন। অন্য কাজগুলো থাকলে সেগুলো মোটামুটি 2-1 দিনের মধ্যে শেষ করে একেবারে ইন্টেন্সিভলি পড়ার জন্য প্রস্তুতি নেন। যারা আসলেই বিসিএসটি দিতে চান এবং বিসিএস ক্যাডার হতে চান, তারা আসলে অন্য সবকিছুকে একপাশে রেখে বা ওটার সাবস্টিটিউট একটা কিছু করে আপনারা এখন 15 ঘন্টা আপনাকে পড়তেই হবে। ঠিক আছে? এই 15 ঘন্টার একটা রুটিন করে নেন। সেটা আপনি যখন করেন, আপনি সারা রাত আপনি পড়াশোনা করেন, দিনের বেলা ঘুমান কিংবা অন্য কাজ একটা সময় করে ফেলেন। রান্না আপনি যেটা 5 ঘন্টায় করতেন সেটা আপনি এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সেরে ফেলেন। একটু শর্টকাটে করার চেষ্টা করেন। তো এই সবকিছু মেইনটেইন করে আপনি 15 ঘন্টার একটা রুটিন আগে সেট করেন। সেই রুটিনের মধ্যে আপনি দেখেন যে আপনার বাংলা, ইংরেজি, গণিতের কি অবস্থা, বিজ্ঞান, কম্পিউটারের কি অবস্থা। এগুলো যদি আপনার মোটামুটি পড়া থাকে, তাহলে আপনি এগুলোকে ভালো করার চেষ্টা করেন। বাংলা যেটা করবেন, আপনি ডাইজেস্টে যতখানি আছে ততখানি, তার সাথে আপনারা কিছু কিছু চ্যাপ্টার, কিছু কিছু রাইটার যেগুলো আর কি সবসময় ঘুরে ফিরে আসে, সেগুলো একটু ডিটেল করে বাকিটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলবেন। সেক্ষেত্রে আপনার সাথে আমি আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলো যদি দেখে থাকেন তো দেখলেন, যদি নাও দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেমন আপনাদের তো সিলেবাসটা আছে, এরপরে যেমন বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেমন 11 জন সাহিত্যিক বা আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের বেশ কিছু রাইটার আছে, তাদের সব জিনিসগুলো একেবারে সুন্দর করে পড়ে ফেলেন। এরপরে গ্রামার অংশ যেটা আছে, গ্রামার অংশ তো আসলে ডাইজেস্ট যতটুকু আছে এতটুকু পড়লেই এনাফ। এখন আপনি জাস্ট একটু ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, এখন অতিরিক্ত কোনো কিছু পড়া যাবে না। ইংরেজির ক্ষেত্রে আপনি বিগত বছরের লিটারেচারের প্রশ্নগুলো খুব ভালো মতো পড়ে ফেলেন, অতিরিক্ত আর খুব বেশি কিছু পড়তে হবে না। গ্রামারের পার্টটা ধরে ধরে সবগুলো পড়ে ফেলেন, পারলে কিছু এক্সারসাইজ করে ফেলেন। আর আপনি এখন যেটা করবেন, আপনি টার্গেট করবেন যে আপনার প্রিপারেশন অনুযায়ী আপনি কোনটাতে কতগুলো মার্কস তুলতে পারেন। সেক্ষেত্রে ধরুন বাংলা, ইংরেজি, অঙ্ক, এরপরে বিজ্ঞান, কম্পিউটার, এগুলোতে কিন্তু বেশি নাম্বার তোলা যায়। তো এইগুলাকে আপনি কিভাবে গুরুত্ব দেবেন, কতখানি গুরুত্ব দেবেন, সেই জিনিসটা কিন্তু এখনই আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি এই জিনিসগুলো পড়ার জন্য দিনের একটা সময় রেখে দেন। বাকি জিনিসগুলো যেমন আপনার সাধারণ জ্ঞান যেগুলো আছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, এরপরে আপনার ওই ভূগোল, নৈতিকতা, সুশাসন, এগুলোর জন্য আপনি 4-5 ঘন্টা রেখে বাকি পুরোটা সময় যেমন আপনি 5 ঘন্টা ওই পড়াগুলো পড়লেন, আর 10 ঘন্টা আপনি এদিকে বাংলা, ইংরেজি, গণিত আর বিজ্ঞান, কম্পিউটার পড়লেন।
ইংরেজির ক্ষেত্রে আপনাকে তো বললাম যে সাহিত্যের পাঠটাকে খুব বেশি সময় দেবেন না, ওখানে ধরে ধরে আপনি বিগত বছরে 4-5টা কোয়েশ্চেন পড়লে দেখবেন যে কিছু কিছু জিনিস থেকে ঘুরে ফিরে বারবার কোয়েশ্চেন আসে, সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করেন। লিটারেরি টার্ম কিছু আছে, আপনার হচ্ছে কিছু কোটেশন আছে, কিছু যুগ আছে যেগুলো ঘুরে ফিরে সবসময় আসে, শেক্সপিয়ার সবসময় আসে, রোমান্টিক পিরিয়ড, তারপরে হচ্ছে আপনার এলিজাবেথান পিরিয়ড, এগুলো থেকে ঘুরে ফিরে সবসময় ভিক্টোরিয়ান পিরিয়ড, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। তো এই পিরিয়ড গুলো এবং এখানকারও কিন্তু আবার কিছু গুরুত্বপূর্ণ রাইটার আছে। এই গুরুত্বপূর্ণ রাইটার যারা আছেন তাদেরটা খুব ভালো মতো পান, যারা একটু কম গুরুত্বপূর্ণ তাদের দু একটা যেগুলো ফেমাস রাইটিংস আছে সেগুলো পড়ে ফেলেন। ব্যাকরণটাতে যাতে 1 নাম্বারও না কাটা যায় সেভাবে প্রিপারেশন নেন। ব্যাকরণ 1 নাম্বারও কাটা যাবে না, এভাবে কিন্তু প্রিপারেশন নেওয়াটা খুবই সহজ। আপনি হচ্ছে কিছু জিনিস কিছু টপিক গুলোর যে কিছু ট্রিক্স গুলো আছে, যে এইভাবে প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নগুলো দেখে একটু এক্সারসাইজ গুলো করেন, দেখবেন যে মোটামুটি গ্রামারের রুলস কিন্তু বেশি না, প্র্যাকটিস যত বেশি করবেন তত কিন্তু আপনি তাড়াতাড়ি এই জিনিসগুলোকে ধরে ফেলবেন। মানসিক দক্ষতা নিয়ে আমি আপনাদের একটা ক্লাস নিব 47 এর আগে, তো সেটা করলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন, একটা ক্লাস করলেই যে আপনারা আসলে মানসিক দক্ষতায় খুব ইজিলি 10-12 পেতে পারেন, এবং এখানে যে 14-15 নাম্বারও খুব সহজেই তোলা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে ধরিয়ে দেবো। এখানে আপনারা যেটা করবেন, বিগত বছর 4-5টা কোয়েশ্চেন দেখবেন, দেখবেন যে এখানে কিন্তু আপনি খুব ইজিলি 4-5টা কোয়েশ্চেন যখন আপনি সলভ করার চেষ্টা করবেন, দেখবেন মোটামুটি ঘুরে ফিরে একই ধাঁচের একই টাইপের প্রশ্নগুলো আসে। তো একই ধাঁচের এবং একই টাইপের যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো হচ্ছে আপনি বারবার বারবার সলভ করার চেষ্টা করেন, মানে সেগুলোর প্রবলেম গুলো যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। এটা নিয়ে আমি বিশদ আলোচনা করব আমার আরেকটা ভিডিওতে। তো তাহলে দেখবেন যে মোটামুটি আপনার মানসিক দক্ষতা কিন্তু খুব ইজিলি আপনি, মানে ম্যাথে যেমন অনেক টাইম দিতে হয় আপনার 15 মার্কস বা 14 মার্কস পাওয়ার জন্য, কিন্তু মানসিক দক্ষতাতে কিন্তু সেখানে আপনি অনেক সহজেই কিন্তু নাম্বারটা তুলতে পারেন। এরপরে ম্যাথ যেটা আছে, যতখানি করেছেন তো করেছেন, এখন হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে, যে চ্যাপ্টার গুলো আসলে খুব বারবার আসে, যাদের প্রস্তুতি একটু কম, সেই চ্যাপ্টার গুলো খুব ভালো মতো করে ফেলেন, যত পারেন প্র্যাকটিস করেন। এখন হচ্ছে প্রশ্ন ধরে ধরে, মানে এমসিকিউ সলভ করেন বেশি বেশি, যে প্রশ্নের মধ্যে যাতে আপনি সলভ করতে পারেন এই বিষয়টা প্র্যাকটিস করার চেষ্টা করেন, যে যত কঠিন প্রশ্ন হোক না কেন আপনি প্রশ্নের মধ্যে সলভ করতে পারেন, বা উত্তর দেখে, প্রশ্ন দেখে আপনি উত্তরটা বের করতে পারছেন, বা উত্তর থেকে আপনি অপশন দেখে প্রশ্নটা সলভ করতে পারছেন। এটা নিয়েও আমি একটি ক্লাস নিব, সেই ক্লাসটাতে আপনাদের মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো গণিত, এই বাংলা, ইংরেজি, গণিত, এই 3টা সাবজেক্ট একটু প্রতিদিন করার চেষ্টা করেন, প্রতিদিন করেন, কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করেন। এরপর হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে পড়াটা কিন্তু কম, এখানে হচ্ছে আপনারা একবার সিলেবাসটা কমপ্লিট করার পরে হচ্ছে আপনি জব সলিউশন কিংবা হচ্ছে মডেল টেস্টের যে বইগুলো আছে সেগুলো থেকে বারবার সলভ করবেন। আর সাম্প্রতিক যে কিছু বিষয়গুলো আছে, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এই জিনিসগুলো একটু ভালো করে বারবার দেখে, এই জিনিসগুলো কিন্তু একবার দেখে মনে থাকে না, অনেক সময় যে কিছু সমীক্ষা রিলেটেড কিছু রিপোর্ট থাকে সেগুলো বারবার বারবার দেখেন, আর হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করে ফেলেন। বিজ্ঞান কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু, বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় একটু বেশি লেবার দিতে হয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আপনি একটু কম পরিশ্রম করেও কিন্তু ভালো করতে পারবেন। সেক্ষেত্রে MP3 মোটামুটি ঝাড়া করে ফেলবেন। এখানে কিন্তু আপনি দেখবেন যে কম্পিউটারের ক্ষেত্রে কিছু কিছু টপিক এখানেও কিন্তু প্রচুর ঘুরে ফিরে প্রশ্ন আসে, ঘুরে ফিরে কিছু টপিকের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, বা বাকি যেগুলো থেকে আসে খুব সহজেই আপনি সেটা ক্যাপচার করে ফেলতে পারবেন। তো আপনার যদি মোটামুটি MP3টা ভালো মতো পড়া থাকে, আপনি কিন্তু এটা রিভিশন দেওয়ার সময় দেখবেন, অনেক সময় যেমন আমার MP3 আমি এমন ভাবে পড়ে ফেলেছিলাম, এটা রিভিশন দেওয়ার সময় আমার মাত্র দেখা গিয়েছে 10-15 মিনিট, মাত্র হচ্ছে 2-3 ঘন্টা বা একদিনের মধ্যে কিন্তু আমি এটা রিভিশনটা কমপ্লিট করে ফেলতে পেরেছি। তো কম্পিউটারে আপনি দেখেন যে বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের বেসিসে আপনি, যেমন অ্যান্টিভাইরাস নিয়ে প্রতিবারই প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অ্যান্টিভাইরাস সম্পর্কে ধারণা রাখেন, যে আপনি জানেন এইগুলো অ্যান্টিভাইরাস, হ্যাঁ, সফটওয়্যার গুলো, অপারেটিং সিস্টেম গুলো কোনটি কোন ধরনের অপারেটিং সিস্টেম, এই জিনিসগুলো আপনি একেবারে খুব ভালো মতো নলেজে রেখে দেন। এভাবে আপনি জাস্ট একটা ছোট করে একটা নোট করে ফেলেন যে কম্পিউটার থেকে বিগত 10 বছরে বা 20 বছরে এখান থেকে প্রশ্ন এসেছে, এই জিনিসগুলো আপনি সলভ করে ফেলেন। বিজ্ঞানের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো আগে সলভ করেন, এরপরে ডিটেইলে পড়তে যান। বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার পরে যদি আপনার হাতে সময় থাকে, দেন আপনি যতটুকু পারেন ডিটেইলে পড়ে ফেলার চেষ্টা করেন। তো নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধ ডাইজেস্ট থেকে শুধুমাত্র পড়ে ফেলেন, এটা নিয়ে খুব বেশি মানে ইয়ে করার দরকার নেই। হ্যাঁ, ভূগোল টুগোল এগুলো জাস্ট একবার রিডিং দিয়ে ফেলেন, একবার সবকিছু পড়ে ফেলার পরে যখন যদি দেখেন যে আপনার আরো সময় থাকে, তখন আপনি সবগুলোকে বারবার করে মানে হাইলাইট করবেন, বারবার করে পড়বেন, যাতে হচ্ছে আপনার যদি কোনো দুর্বলতা কোনোটা থেকে থাকে সেই জিনিসটা করে ফেলবেন। মানে আপনি ধরেন BCS আপনার পরীক্ষার
15 থেকে 20 দিন আগে যাতে আপনার মোটামুটি সবকিছু শেষ হয়ে যায়। এরপরে যে সময়টা, সেই সময়টাতে আপনি জাস্ট পেজ উল্টে যেখানে আপনার সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আন্ডারলাইন তো করাই থাকবে, আপনি সেই সমস্যাগুলোর উপরে বারবার চোখ বুলাবেন, বারবার চোখ বুলাতে কিন্তু আপনার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর এই সময়টাতে আপনি যেটা করবেন, প্রতি সপ্তাহে পারলে প্রতি সপ্তাহে 2টা করে পরীক্ষা দিবেন। সেটা লাইভ এমসিকিউ হতে পারে বা নিজে মডেল টেস্টের আপনার মডেল টেস্টের যে বইটা আছে সেই মডেল টেস্টের বইটাতে আপনি হচ্ছে গিয়ে পরীক্ষা দেবেন এবং 1.5 ঘন্টা সময় ধরে আপনি পরীক্ষা দেবেন। প্রতিদিনের চেয়ে মানে প্রতি সপ্তাহে, মানে এই সপ্তাহে প্রথম সপ্তাহে যে প্রথম পরীক্ষাটা আপনি দিলেন, পরের পরীক্ষাটাতে জানে অবশ্যই সেখান থেকে আপনি বেশি নাম্বার পান। আর বেশি নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে প্রশ্নের ধরনটা কেমন হয়েছে এটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি বুঝতে পারেন যে প্রশ্নটা সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে, আপনি এখন যেটা ডিসিশন মানে পড়াশোনা, এটা হচ্ছে কি আপনি আপনার নিজের কম্পিটেন্সিটাকে এখন আপনাকে ধরতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন সহজ হয়েছে কিনা কঠিন হয়েছে এই জিনিসটা বোঝাটাও কিন্তু আপনি কতখানি পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপরে নির্ভর করে। এরপরে আপনার কাটমার্কস অনুযায়ী আপনি কতগুলো দাগাবেন, কিভাবে দাগাবেন, আপনার সব ধরনের কম্পিটেন্সি এখন কিন্তু তৈরি করে ফেলতে হবে। যে আপনি মোটামুটি একটা জিনিস পারেন সেটা আপনি দাগিয়ে আপনি নেগেটিভ খেয়ে ফেলেন, কোনোভাবে যাতে এটা হয় না। যে আপনি যাতে কোনোভাবে 5 কিংবা 10 নাম্বারের বেশি আপনার নেগেটিভ হয় না, এবং প্রশ্ন যেমন হোক না কেন আপনি যাতে হচ্ছে করে একটা ভালো নাম্বার পান, এবং পিরিতে টেকার জন্য মোটামুটি এতটা যথেষ্ট নাম্বার হয় যে যথেষ্ট নাম্বার হয় আপনার কনফিউশনে থাকা না লাগে। এইভাবে হচ্ছে আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। আমি এই 47তম প্রিলিমিনারির জন্য আপনাদের সেই সময় 1.5 মাসের প্রস্তুতি নিয়ে সেই সময় 1 মাসের একটি প্রস্তুতি নিয়ে ভিডিও করব। সেখানে আমি আরো ডিটেইলে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে এই 1 মাস পরেই আপনারা প্রিলিমিনারিটা কনফার্ম করতে পারবেন। তার আগে আপনারা হচ্ছে যতখানি সম্ভব আপনারা সিলেবাসটা কমপ্লিট করে ফেলেন। সিলেবাসটা জাস্ট কমপ্লিট করে ফেলেন। এরপরে সিলেবাসটাকে কিভাবে আরো বেশি ফার্নিশ করা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে ধরিয়ে দেব। আপনাদেরকে আমি টার্গেট দিলাম যে আপনারা এই ফেব্রুয়ারি মাসের যে সময়টা আছে 28 তারিখ পর্যন্ত হচ্ছে মার্চের 1 তারিখ থেকে যে মার্চের পুরো সময়টা 31 মার্চ পর্যন্ত যাতে আপনারা এই সময়ের মধ্যে একেবারে আপনাদের প্রিপারেশনটা একেবারে ফুল অ্যান্ড ফার্নিশ একটা প্রিপারেশন থাকে, সেই জিনিসটা যাতে অ্যাসিওর করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে ধরিয়ে দেব। তো আজকে কিছুটা ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা শর্ট করে ফেললাম। আপনাদের আরেকটা ডিটেইল ভিডিও আমি এটা নিয়ে বানাবো যাতে করে আপনারা খুব সহজেই আপনি প্রিলিমিনারি পাস করার জন্য বেশ কিছু ইনফরমেশন পেতে পারেন। সেই ইনফরমেশনটা আপনাকে প্রিলিমিনারি পাস করার জন্য যথেষ্ট পরিমাণ সহায়ক হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।